পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ। আসছে, সে আসছে। রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM এ। রহস্য রোমাঞ্চ আসছে, সে আসছে নিয়ে চলতে চলতে এক একটা এমন সপ্তাহ আসে যখন সেই সময়টাকে আলাদাভাবে মর্যাদা দেওয়াটা অনিবার্য হয়ে পড়ে। যেমন এই সপ্তাহ। বৈশাখ মাস পড়তে না পড়তেই মনের মধ্যে একটা আনন্দে উতরল অনুভব। 25শে বৈশাখ আসছে। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, আপামর বাঙালির রবীন্দ্র পুজোর দিন। আমিও ভাবছিলাম, যদিও 25শে বৈশাখ এমন একটা দিন, বাংলা ক্যালেন্ডারের এমন একটা স্বতন্ত্র উজ্জ্বল দিন যে ওই দিনটা আমরা সবাই ইংরেজি ডেট না বলে বাংলা তারিখটাই শুনতে, বলতে, লিখতে একটু বেশি ভালোবাসি, তাই না? তবু আমার যেহেতু রবিবার ওরিয়েন্টেড ভাবনা, তাই আমি ঠিক করলাম এই 12ই মে দিনটাতেই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। রহস্য রোমাঞ্চ আসছে, সে আসছে রবিবারের রাতের আসরে তাঁরই গল্প শুনিয়ে। গল্পগুচ্ছর অন্যতম শ্রেষ্ঠ গল্প মণিহারা। বাস্তব, অবাস্তব আর পরাবাস্তব নিয়ে এক অদ্ভুত রহস্যময় জালবোনা। মানুষের গল্প, জীবনের গল্প, নারী পুরুষের গল্প, স্বামী স্ত্রীর গল্প, সম্পর্কের জটিলতার গল্প। জানি না আর কত রকম ভাবে এই গল্পটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তোমরা তো জানোই, স্বয়ং সত্যজিৎ রায় এই গল্পটা নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। পোস্টমাস্টার, মণিহারা আর সমাপ্তি, এই তিনটে গল্প নিয়ে 3 কন্যা। রবীন্দ্র জন্ম শতবর্ষে 1961 সালে বাংলা চলচ্চিত্র জগতের রবীন্দ্র প্রণাম। গল্প থেকে চিত্রনাট্য করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। শুধু চিত্রনাট্যই নয়, টাইটেল কার্ডে দেখলাম স্ক্রিপ্ট, স্কোর, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন সবটাই সত্যজিৎ রায়। ফণীভূষণের চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায়, মধুসূদন কুমার রায়, স্কুল মাস্টার গোবিন্দ চক্রবর্তী আর মণিমালিকা কণিকা মজুমদার। চিত্রগ্রহণ সৌমেন্দু রায়, শিল্প নির্দেশনা বংশী চন্দ্রগুপ্ত, সম্পাদনা দুলাল দত্ত আর শব্দগ্রহণ দুর্গা দাস মিত্র। সত্যজিৎ রায়ের অসংখ্য ল্যান্ডমার্ক চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে থাকা এক একটা বিশিষ্ট সব নাম। এদের অনেকেই আজ আর ইহ জগতেই নেই। রায়দা আছেন, মানে সৌমেন্দু রায়। আরেকজনের কথা আলাদা করে একটু না বলে পারছি না। গানের যেমন স্বর্ণযুগের কথা বলা হয়, তেমনি রেডিও নাটকের স্বর্ণযুগের এক অসামান্য অভিনেত্রী এই কণিকা মজুমদার। নিয়মিত পেশাদারী রঙ্গমঞ্চে অভিনয় করতেন, চলচ্চিত্রেও করতেন। তবে আমার মনে হয় কণিকা মজুমদার রেডিও নাটকে অসাধারণ, অবিশ্বাস্য। আমি তো ছোট থেকেই ওনার ফ্যান। শুধু গলার ব্যবহারে যে কি অসামান্য সব এক্সপ্রেশন, ইমোশন একেবারে ঢেলে দিতেন, শুনতে শুনতে পুরো পাগল। আমি যখন রেডিওতে প্রথম অভিনয়ের সুযোগ পেয়ে একটু অভিনয় করছি, সেই সময় একদিন দেখলাম কণিকাদিকে। মনের ভাব আর চেপে রাখতে পারলাম না। আমার যা যা মনে হয় সব বললাম। আমি যে কতটা আপ্লুত, কত কিছু শিখেছি তার অভিনয় শুনতে শুনতে, সেটাও বললাম। উনি তো শুনে খুব খুশি, আমায় আর পায়কে। বললাম, একটু মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আমি যেন একটু এরকম করতে পারি। মাথায় হাত দিয়ে সত্যি সত্যি বললেন, পারবে, নিশ্চয়ই পারবে, খুব ভালো পারবে তুমি। আজ শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকেই নয়, এনাদের সকলকেই শ্রদ্ধা জানিয়ে আজ তোমাদের শোনাবো রবি ঠাকুরের মণিহারা। সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল।
তখন সূর্য অস্ত গেছে, বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা হচ্ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় রেখায় সোনার রং থেকে ইস্পাতের রঙে এক আভা থেকে আর এক আভায় মিলিয়ে আসছিল। জানলা ভাঙা বারান্দা ঝুলে পড়া জরাগ্রস্ত বিশাল অট্টালিকার সামনে অশ্বত্থমূল বিদারিত ঘাটের ওপরে ঝিল্লি মুখর সন্ধ্যেবেলায় একলা একলা বসে আমার শুষ্ক চোখের কোণ ভিজবে ভিজবে করছে, এমন সময় হঠাৎই মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মশায়ের আগমন কোথা থেকে? মুখ তুলে দেখলাম অল্প আহারে শীর্ণ, ভাগ্যলক্ষ্মী দ্বারা নিতান্ত অনাদৃত, বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা হয়, এনারও সেই রূপ। ধুতির ওপর একখানা মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান, কর্মক্ষেত্র থেকে যেন অল্পক্ষণ হলেও ফিরেছেন, এবং যে সময় কিঞ্চিত জলপান করা উচিত সেই সময় হতভাগ্য নদীর তীরে কেবল সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। আগন্তুক আমার পাশের সিঁড়িতে আসন গ্রহণ করলেন। বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? আমি ব্যবসা করে থাকি। কি ব্যবসা? এই হর্তুকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। নাম কি? একটু থেমে একটা নাম বললাম। না, সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কিন্তু কৌতূহলের কোনো নিবৃত্তি হল না। তা এখানে কি হেতু আগমন? এই বায়ু পরিবর্তন। লোকটি বেশ আশ্চর্য হল। মোরায়, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রাম করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কিছু তো ফল এখনো পাইনি। দেখুন, একথা মানতেই হবে যে রাঁচির বায়ু আর এখানকার বায়ুর মধ্যে তফাৎ যথেষ্ট। হ্যাঁ, তা যথেষ্ট। হ্যাঁ, তা এখানে বাসা কোথায় করবেন? আমি ঘাটের ওপরকার জীর্ণ বাড়ি দেখিয়ে বললাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হলো আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তিনি তুললেন না। কেবল আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা আমায় দিলেন। ভদ্রলোক এখানকার স্কুল মাস্টার। তার ক্ষুধা আর রোগে শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ একেবারে কোটরের ভেতরে থাকলেও অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের সৃষ্ট সেই প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝে ওদিকে নামাজ পড়া সমাধা করে রান্না বান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে এসে ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি তার নিজের পূর্ব অবস্থার প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধে দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বললেন, আমি বুঝলেন, এই গ্রামে আসার প্রায় 10 বছর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। ফণীভূষণ তার নিঃসন্তান কাকা দুর্গামোহন সাহার প্রচুর বিষয় আর ব্যবসায়ের উত্তরাধিকারী হয়েছিলেন, কিন্তু তাকে একালে ধরেছিল। লেখাপড়া শিখেছিলেন, জুতো সমেত সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলতেন, তাতে আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির সম্ভাবনা কিছু মাত্র ছিল না। তাকে দেখবা মাত্র নব্যবঙ্গ বলেই ঠাউর হতো। আবার ঘরের মধ্যে এক উপসর্গ জুটেছিল, তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। বুঝলেন, একে কালেজে পড়া, তাতে সুন্দরী স্ত্রী, সুতরাং সেকালের চাল চলন আর রইল না। এমনকি ব্যামো হলেও অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হতো। অসন বলুন, বসন বলুন, ভূষণ বলুন, সবই এই পরিমাণে বেড়ে উঠতে লাগলো। তা মশায় নিশ্চয় বিবাহিত, অতএব এ কথা তো আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুস্ত্রী কিংবা নির্ধন তা নয়।
সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন যে কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি, বুঝলেন। দেখুন, যার যা প্রবৃত্তি, সেই সঙ্গে ক্ষমতা, সেটা চর্চা না করলে পরে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে শিং ঘষে তো সে সুখ তার হয় না। পুরুষ আর নারীর ভেদ হয়ে অবধি দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যে স্ত্রীলোক মাত্রেই চর্চা করে আসছে। যে স্বামী আপনি আপনি বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার মাতামহী পিতামহীদের কাছ থেকে শত লক্ষ বছরের সান্দেওয়াজে উজ্জ্বল সব, মনে করুন, বরুণাস্ত্র, অগ্নিবাণ, নাগপাশ বন্ধনগুলো পেয়েছিল, তা সমস্তই নিষ্ফল হয়ে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে অবসরটুকু তাকে না দেয়, তবে তো স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। নব্য সভ্যতার শিক্ষামন্ত্রে কি হয়েছে জানেন? পুরুষ তার নিজের স্বভাব সিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারিয়ে আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এইরকম শিথিল করে ফেলেছে। তা আমাদের অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল থেকে অত্যন্ত ভালো মানুষটি হয়ে বেরিয়ে এসেছিল। ব্যবসাতেও সে বিশেষ সুবিধা করতে পারল না, আর দাম্পত্যেই বা তেমন সুযোগ ঘটল কই। ফণীভূষণের স্ত্রী বললেন মণিমালিকা, বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধটিও লাভ করত। এই রূপে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা ওই কি বলে একেবারে নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল নিত, কেবল নিত, কিছু দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীজি মনে করত যে দানই বুঝি প্রতিদান পাওয়ার একমাত্র উপায়। একেবারে উল্টো বুঝিছিল আর কি। এর ফল কি হলো জানেন? স্বামীকে সে নিজের ঢাকাই শাড়ি আর ওই বাজুবন্ধ যোগাবার যন্ত্র স্বরূপ জ্ঞান করত। যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল যোগাবারও দরকার হয়নি। আমাদের এই ফণীভূষণের জন্মস্থান হলো আপনার ফুলবেড়ে। ফুলবেড়ে বাণিজ্য স্থান। এখানে কাজকর্মের জন্য এখানেই তাকে বেশিরভাগ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না বটে, তবু পিসি, মাসি আর অন্যান্য আরো 5 জন ছিল। তো ফণীভূষণ পিসি, মাসি আর অন্য 5 জনের উপকারের জন্যই বিশেষ করে সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে এনে এই কুঠিতে নিজের কাছে রাখল। কিন্তু অন্যান্য অধিকারের থেকে স্ত্রী অধিকারের প্রভেদ হলো এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় তাকে বেশি বেশি করে পাওয়া যায়, তা কিন্তু নয় মশাই। এই ফণীভূষণের স্ত্রীটি বেশি কথাবার্তা কইত না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মনে করুন তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষে 2টো ব্রাহ্মণ খাওয়ানো, বৈষ্ণবীকে 2টো পয়সা ভিক্ষে দেওয়া, এ কখনো তার দ্বারা কেউ হতে দেখেনি। মানে তার হাতে কোনো জিনিসই নষ্ট হয় না। কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যা যা পেয়েছে সমস্তই সে জমা করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো এই যে নিজের অপরূপ যৌবন স্ত্রী থেকেও সে লেশ মাত্র অপব্যয় করতে দেয়নি। লোকে বলতো তার যখন 24 বছর বয়স, মনে করুন সেই সময়ও তাকে একেবারে চতুর্দশীর মতো কাঁচাটি দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড আসলে বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা বিন্দুমাত্র স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তারা কৃপণের মতো অন্তরে বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা
মণিমালিকাকে নিষ্ফলা করে রাখলেন। সন্তান সুখ থেকে বঞ্চিত করলেন তাকে, অর্থাৎ তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিককে চাইতে একটু বেশি করে বুঝতে পারে, যা বসন্তের সকালের নবসূর্যের মতো নিজের কোমল উত্তাপে তার হৃদয়ের বরফ পিণ্ডটাকে গলিয়ে সংসারের উপরে একটা স্নেহ নির্ঝর বইয়ে দেয়। কিন্তু না, এই কথাও বলতে হবে, মণিমালিকা কাজ কমবে রীতিমতো মজবুত ছিল। কখনো সে বাড়িতে লোকজন বেশি ডাকেনি। যে কাজ তার নিজের দ্বারা করা সম্ভব সে কাজ করে কেউ বেতন নিয়ে যাবে, এটা সে যেন সহ্য করতে পারত না। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত, কাজ করত আর জমা করত। এই জন্যে তার কি বলবো, মনে করুন, রোগ শোক তাপ এসব কিছুই ছিল না, কিছুই না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি আর ক্রমশ সঞ্চয় করে যাওয়া সম্পদের মধ্যে সবলে বিরাজ করত ফণিভূষণের বউ মণিমালিকা। অধিকাংশ স্বামীর পক্ষে আপনি বলতেই পারেন এ তো যথেষ্ট, কারণ এ তো রীতিমতো দুর্লভ। দেখুন, আমাদের এই সারা অঙ্গের মধ্যে কোটি দেশ, মানে কোমর বলে একটা ব্যাপার আছে। কোমরে ব্যথা না হলে যার কথা চট করে মনে পড়ে না। গৃহে আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তা পদে পদে এবং 24 ঘন্টা অনুভব করার নাম হচ্ছে ঘর কন্যার কোমরে ব্যথা। নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে খুবই গৌরবের বিষয়, কোনো সন্দেহ নেই, কিন্তু পতির পক্ষে মোটেই আরামের নয়। আমার তো এইরকমই মত মশাই। দেখুন, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, কতটা কম পড়লো, এবারে সূক্ষ্ম নিক্তি মেপে অহরহ তা ওজন করতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী তার নিজের কাজ করুক, আমি আমার কাজ করি। ঘরের মোটা হিসেব তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা। ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধ শক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, মানে দেবার প্রয়োজনও হয়নি। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ নিয়ে মেয়েরা বটে ওজন করতে বসে, বুঝলেন? কথার মধ্যে থেকে আসল ভঙ্গিটুকু আর ভঙ্গির মধ্যে থেকে আসল কথাটুকু তারা চিরে চিরে একটু একটু করে তিল তিল করে বার করতে থাকে। কারণ পুরুষের ভালোবাসাই তো মেয়েদের বল, তাদের জীবন ব্যবসায়ের মূলধন। এই হাওয়ার গতিক লক্ষ্য করে ঠিক সময় ঠিক মতো পাল ঘোরাতে পারলে তবেই তাদের তরণী তরে যায়। এই জন্যেই বিধাতা ভালোবাসার মানযন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু পুরুষদের দেননি। ওই যে বললুম, দেবার প্রয়োজনও পড়েনি। কিন্তু এইখানে একটা কথা আছে বসায়, বিধাতা যা দেননি সম্প্রতি পুরুষেরা সেটা সংগ্রহ করে নিয়েছেন। কবিরা বিধাতার উপরে টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্র শলাকাটি নির্বিচারে দিয়েছেন সর্বসাধারণের হস্তে। আমি বিধাতার দোষ দিই না, জানেন। তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতায় তো সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষও মেয়ে হচ্ছে, সুতরাং ঘরের মধ্যে থেকে কি হলো? শান্তি আর শৃঙ্খলা মানে বিদায় নিল। এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিয়ে করছি না মেয়েকে বিয়ে করছি তা কোনো মতে নিশ্চিত করতে না পেরে বর আর কন্যা দুজনেরই চিত্ত মশাই আশঙ্কায় দুরু দুরু করতে থাকে। কি ব্যাপার বলুন দেখি, আপনি কি বিরক্ত হচ্ছেন? আর মশাই, একলা পড়ে থাকি, বলতে পারেন স্ত্রীর কাছ থেকে নির্বাসিত জীবন। দূর থেকে সংসার সম্পর্কে অনেক কি বলবো নিগূঢ় তত্ত্ব আমার মনের মধ্যে উদয় হয়, জানেন। তা এগুলো তো ছাত্রদের কাছে বলবার বিষয় নয়। আপনাকে দেখে কি মনে হলো, কথা প্রসঙ্গে আপনাকে
বললাম আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন মশাই, হ্যাঁ চিন্তা করে দেখবেন। মোদ্দা কথা এই যে যদিও রান্নায় নুন কম হতো না, কি ধরুন পানে চুন সেও বেশি হতো না, তবু ফণিভূষণের হৃদয়ে কি যেন কি নামক একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত। সে তার সহধর্মিনীর শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করে কেবলই হিরে মুক্তোর গয়না ঢালতো, আর সেগুলো পড়তো গিয়ে ওই লোহার সিন্ধুকে হৃদয় শূন্যই থাকতো। তার কাকা দুর্গামোহন ভালোবাসা তো সূক্ষ্ম করে বুঝতো না, এত কাতর হয়ে চাইতো না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির কাছ থেকে অজস্র পরিমাণে লাভ করত, অজস্র পরিমাণে। দেখুন মশাই, ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলেই চলে না, স্বামী হতে গেলে পুরুষ হওয়াটা দরকার, এ কথায় কখনো বিন্দুমাত্র সন্দেহ করবেন না, বিন্দুমাত্র না। ঠিক এই সময় শিয়ালগুলো কাছের কোন একটা ঝোপের মধ্যে থেকে খুব উচ্চস্বরে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য একটু বাধা পড়ল। মনে হলো সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শৃগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনেই হোক বা নবসভ্যতা দুর্বল ফণিভূষণের আচরণেই হোক, একটু থেকে থেকে অট্টহাস্য করে উঠতে লাগল। তাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হয়ে জল এবং স্থল আরো দ্বিগুণ নিস্তব্ধ হলে মাস্টারমশাই এই সন্ধ্যের অন্ধকারে তার কোটরের মধ্যে ঢোকা অথচ বড় বড় উজ্জ্বল চক্ষু পাকিয়ে আবারও গল্প বলতে লাগলেন। তামশাই বুঝলেন, ফণিভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায় হঠাৎই একটা ফাঁড়া উপস্থিত হলো। ফাঁড়া কি না, ব্যাপারটা প্রকৃত কি তা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো দুই খুব শক্ত। মোদ্দা কথা, হঠাৎ করে কি কারণে বাজারে তার ক্রেডিট রাখাটা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র মনে করুন 5টা দিনের জন্য সে কোথাও থেকে 1,50,000 মতন টাকা বার করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো ওই টাকাটার চেহারাটা দেখাতে পারে, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে তার ব্যবসা আবার পালে হাওয়া দিয়ে রই রই করে ছুটে চলতে পারে। টাকাটার সুযোগ হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার করতে প্রবৃত্ত হয়েছে। এরকম জনরব হলে তার ব্যবসা দ্বিগুণ অনিষ্ট হবে, এই আশঙ্কায় অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখছিল ফণিভূষণ। কিন্তু সেখানে আবার উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গয়না বন্ধক রাখলে এসব ক্ষেত্রে লেখাপড়া আর বিলম্বের কোনো কারণ থাকে না, খুবই চটপট করে সহজেই কাজ হয়ে যায়। তো ফণিভূষণ একবার স্ত্রীর কাছে, মণিমালিকার কাছে গেল। কিন্তু মশাই, নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তো তেমন করে যাবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত। কেমন ভালোবাসা জানেন? যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করতে হয় এবং সকল কথা মুখ ফুটে বলা যায় না, যে ভালোবাসা প্রবল আকর্ষণ, কি বলবো, মনে করুন এই সূর্য আর পৃথিবীর আকর্ষণের মতো। অর্থাৎ কিনা প্রবল আকর্ষণ সত্ত্বেও মাঝখানে একটা অতি দূর ব্যবধান কিন্তু রেখে দেয়। তবু ধরুন তেমন দায় পড়লে কাব্যের নায়ককেও তার প্রেয়সীর কাছে গিয়ে হুন্ডি, বন্ধক কিংবা হ্যান্ড নোটের প্রসঙ্গ তো তুলতেই হয়। কিন্তু কি হয়, সুর বেঁধে যায়, কথা ভালো করে বলা যায় না, মুখ দিয়ে ভালো করে কথা পর্যন্ত বেরোতে চায় না। সোজা সাপটা পরিষ্কার কাজের কথার মধ্যেও কোথা থেকে যেন ভাবের জড়িমা এসে পড়ে, বিপত্তিকর বেদনার উৎপত্তি হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, ওগো আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো আমাকে দাও। না মানে কথাটা বললো, কিন্তু সে বলল অত্যন্ত দুর্বল ভাবে। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কোনো উত্তরই করল না,
তখন ফণিভূষণ একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু ফিরে আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তো লেশমাত্র তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে তার মনের অন্তরের যে প্রচন্ড ক্ষোভ সেটা পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেলেও সে সেখানে বলকে প্রবেশ করতে দেবে না, এই হচ্ছে ফণিভূষণের মনের ভাব। এ সম্বন্ধে তাকে যদি ভর্ৎসনা করা হতো, তবে সম্ভবত সে এরকম একটা সূক্ষ্ম তর্ক করত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে, তবে তাই বলে বাজার লুটে নেওয়ার তো কোনো অধিকার আমার নেই। আমার স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করে আমাকে গহনা না দেয়, আমি কি তাহলে কেড়ে নিতে পারি? পারি না। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। বাহুবলের প্রয়োগ কেবলমাত্র রণক্ষেত্রে। আচ্ছা মহারাজ, আপনি বলুন দেখি, পদে পদে এইরকম অতি সূক্ষ্ম তর্কসূত্র কাটবার জন্যে কি বিধাতা পুরুষ মানুষকে এইরকম উদার, এমন প্রবল, এইরকম বৃহদাকার করে নির্মাণ করেছিলেন? তার কি বসে বসে একেবারে সেই সুকুমার চিত্তবৃত্তিকে যার পর নাই মাধুর্য দিয়ে অনুভব করবার অবকাশ আছে, না এ তাকে শোভা পায়? হ্যাঁ বলুন, আপনি বলুন। যাই হোক, নিজের উন্নত হৃদয় বৃত্তির গর্বে স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে, অনেক বেশি। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণের স্ত্রী মণিমালিকা ঠিক বুঝতো না। স্ত্রীলোকের মনে করুন অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালের প্রাচীন সংস্কারের ভিত্তিতে তৈরি, অত্যন্ত নব্য পুরুষেরা একেবারেই তার বাইরে গিয়ে পড়ে। এরা অদ্ভুত এক রকমের। এরা মেয়ে মানুষের মতো কেবলই রহস্যময় হয়ে উঠছে। সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে, মানে কেউ বর্বর, কেউ নির্বোধ, কেউ বা অন্ধ, তার মধ্যে কোনোটাতেই এদেরকে ঠিক মতো বসানো যায় না। সুতরাং মণিমালিকা কি করলো? পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকলো। গ্রাম সম্পর্কে বা বলা যায় দুঃসম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন থেকে বেতনের চেয়েও বেশি কিছু কিছু সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল আর তার পরামর্শ চাইল। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ বোঝালো যে গতিক ভালো নয়। বুদ্ধিমানেরা বুঝলেন মরাই, গতিক কখনোই ভালো দেখে না। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল। এখন বলো, তোমার পরামর্শ কি করা উচিত? শোনো, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না। শেষকালে দেখবে তোমার এই গয়নাতেই টান পড়বে। মণিমালিকা মানুষকে যেরূপ জানতো, তাতে বুঝলো যে হ্যাঁ, এইরকম হওয়াই সম্ভব এবং এটা হওয়াই সঙ্গত। মণিমালিকার দুশ্চিন্তা খুব বেড়ে গেল। সংসারে তার কোনো সন্তান নেই। স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা প্রায় তার নিজের সন্তানের মতোই ক্রমে ক্রমে বৎসরে বেড়ে উঠছে, এবং যা রূপক মাত্র নয়, যা প্রকৃতই সোনা, প্রকৃতই মানিক, যা তার বুকের, গলার, মাথার, হাতের,
সেই অনেক দিনের অনেক সাথের সামগ্রী এক মুহূর্তে ব্যবসার অতল স্পর্শ গহ্বরের মধ্যে পড়বে, এটা কল্পনা করে তার সমস্ত শরীর একেবারে হিম হয়ে এলো। কি করা যায়? আমি তো ভেবে কুল পাচ্ছি না। গয়নাগুলো নিয়েই বেলা বাপের বাড়ি চলো। ভালো কথা বলছি, এই বেলা বাপের বাড়ি চলো, আর দ্বিতীয় কোনো কথা ভেবো না। গয়নার কিছু অংশ, এমনকি হয়তো অধিকাংশই যে তার নিজের ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায়টাও ঠাউরালো। মণিমালিকা এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মরাই আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানা নৌকো এসে লাগলো। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকোয় উঠল। মধুসূদন নৌকোর মধ্যে থেকে জেগে উঠে বললে, দাও দাও দাও, গয়নার বাক্সটা আমার কাছে দাও, গয়নার বাক্সটাকে আমার কাছে দাও। সে পরে হবে, এখন নৌকো খুলে দাও, আর দেরি করো না। খোলো খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নৌকা খুলে দিল মাঝি। খরস্রোতে হু হু করে নৌকো ভেসে চলল। মণিমালিকা সারাটা রাত ধরে সেই গহনার সিন্ধুকের থেকে একটি একটি করে গয়না বার করে সমস্ত গয়না সর্বাঙ্গ ভরে পড়েছে। হ্যাঁ মশাই, ভাবুন আপনি একবার চেহারাটা, মাথা থেকে পা পর্যন্ত আর কোনো স্থান ছিল না। বাক্স করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে এ আশঙ্কা মণিমালিকার ছিল, কিন্তু গায়ে পড়া থাকলে তাকে মেরে না ফেললে সে গয়না কেউ নিতে পারবে না। কোনরকম বাক্স না দেখে মধুসূদন তো কিছু বুঝতেই পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে দেহ প্রাণেরও অধিক গয়নাগুলো একেবারে আচ্ছন্ন হয়েছিল, মোটা বুদ্ধির মধুসূদন তা অনুমান পর্যন্ত করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতো না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন আবার গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্তৃকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলে সে অত্যন্ত বিরক্ত হয়ে হ্রস্বইকারকে দীর্ঘইকার আর দন্তস্বকে তালহস্য করে মনিবকে এক পত্র লিখলে। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে মোটেই পুরুষোচিত নয় এ কথাটা পত্রের মধ্যে ঠিক মতো প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা বড় প্রবল হয়ে লাগলো। সে ভাবল, আমি আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হয়েছি, তবু সেই আমাকেই সন্দেহ। মনে আজও আমাকে চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাতে ক্ষুব্ধ হলো মাত্র। বুঝতে পারছেন, পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি বা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে, তবে ঠিক ঠিক তাকে বসায় ঠিক। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা এইরূপ বন্দোবস্তই করেছিলেন, কিন্তু সে বুঝি আর টেকে না। ফণিভূষণ তার অপরাধিনী স্ত্রী মণিমালিকাকে লক্ষ্য করে মনে মনে বলল, বেশ, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, তাই হোক। আমার কর্তব্য আমি করে যাব।
বললেন, মশাই, আরো শতাব্দী 5-6 পরে যখন কেবলমাত্র অধ্যাত্ম শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল, সেই ভাবী যুগের ফণিভূষণ 19বিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করে বসেছে। শাস্ত্রী যার বুদ্ধিকে বলে প্রলয়ন করি। ফণিভূষণ তার স্ত্রীকে এক অক্ষর পত্র লিখল না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো কোনো কথা সে উল্লেখ করবে না। ভাবুন সেই ভাবুন একবার, কি ভীষণ দণ্ডবিধি, ভাবুন একবার। দিন 10 পরে কোনো মতে যে টাকার দরকার ছিল, সে টাকা খুব কষ্ট করে সংগ্রহ করে বিপদ থেকে পরিত্রাণ পেয়ে ফণিভূষণ বাড়ি ফিরে এলো। জানতো যে বাপের বাড়িতে গয়নাপত্র রেখে একদিনে মণিমালিকা নিশ্চয়ই ঘরে ফিরে এসেছে। সেদিনকার সেই দিন প্রার্থীভাব ত্যাগ করে কৃতকার্য কৃতি পুরুষ স্ত্রীর কাছে এসে দেখা দিলে মনি যে কতটা লজ্জিত হবে এবং অনাবশ্যক তার এই প্রয়াসের জন্য অন্তত কিঞ্চিত অনুতপ্ত হবে, এইটা কল্পনা করতে করতে ফণিভূষণ অন্তঃপুরে গিয়ে তার শোবার ঘরের দরজার কাছে এসে পৌঁছল। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখলো ঘর শূন্য। কোনে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নাপত্রের চিহ্ন মাত্র নেই। মণিভূষণের বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। তার মনে হলো এই সংসার উদ্দেশ্যহীন, আর ভালোবাসা, বাণিজ্য, ব্যবসা সব 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 ব্যর্থ, সব। তার মনে হলো আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করতে বসেছি, কিন্তু তার ভেতরে পাখি নেই। পাখি রাখলেও সে থাকে না, তবে অহরহ হৃদয়ে খনির রক্তমানিক আর অশ্রুজলের মুক্তমালা দিয়ে কি সাজাতে বসেছে। চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করে অতি দূরে ফেলে দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনরূপ চেষ্টা করতে চাইল না। তার মনে হলো যদি ইচ্ছে হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কি হবে কথা, বৌমার খবর তো নেওয়া চাই। গোমস্তাই উদ্যোগ নিয়ে মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর এলো মণি বা মধু এ পর্যন্ত তার পিত্রালয়ে পৌঁছয়নি। তখন তো চারিদিকে মশাই খোঁজ পড়ে গেল। নদীর ঘাটে ঘাটে তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল, কোনো সন্ধান মিলল না। সমস্ত আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধ্যাবেলায় তার পরিত্যক্ত শোবার ঘরের মধ্যে প্রবেশ করল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানের সুর আরো ক্ষীণ হয়ে গানে এসে প্রবেশ করছে। ওই যে দেখছেন জানলার উপরে ওই যে পাল্লাটা কবজা থেকে আলগা হয়ে ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট আর যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল থেকে থেকে। সেসবের কোনো খেয়ালই ছিল না ফণিভূষণের। ঘরের দেয়ালে আর্ট স্টুডিওতে আঁকা লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো ছিল। আলনার উপর একটা গামছা, তোয়ালে, একটা চুড়ি পেরে আর একটা ডুরের শাড়ি এই যেন ব্যবহার করা হবে এমন ভাবে পাকিয়ে ঝুলানো রয়েছে। ঘরের কোণে টিপাইয়ের ওপরে পেতলের ডিব্বায় মণিমালিকার নিজের হাতে সাজা গুটিগত পান শুকনো হয়ে পড়ে আছে।
কাচের আলমারির মধ্যে তার আবাল্য সঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো পর্যন্ত একেবারে পরিপাটি করে সাজানো। ছোট্ট গোলমতো শখের যে কেরোসিন ল্যাম্প, সে নিজে প্রত্যেক দিন মুছে পরিষ্কার করে নিজে হাতে জ্বালিয়ে কুলুঙ্গিটির উপর রাখত, সেটাও সেই কুলুঙ্গির উপরে রয়েছে নেবানো, ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছোট্ট ল্যাম্পটি এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। আচ্ছা বলুন তো, সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর ওপরে নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়? এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমি জ্বালাও, তোমার ঘরটি তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে কোচানো শাড়িটা তুমি পরো, তোমার জিনিসগুলো সব তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কোনো কিছু প্রত্যাশা করে না, শুধু তুমি 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 এখানে উপস্থিত হয়ে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড় সামগ্রীগুলো একটা প্রাণের ঐক্যে সঞ্জীবিত করে রাখো। এইসব মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন এ বাড়িকে আজ শ্মশান করে তুলেছে মণিমালিকা, শ্মশান করে তুলেছে। তখন গভীর রাত, কখন এক সময় বৃষ্টির ধারার যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনি বসে আছে। বারান্দার বাইরে এমন একটা সমস্ত জগৎ ব্যাপী একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার, যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ডাকলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই কালিমা লিপ্ত মৃত্যুর পটে, এই অতি কঠিন নিকষ পাষাণের ওপরে সেই হারানো সোনার একটা রেখা পড়তেও পারে। এমন সময় একটা শব্দ শোনা গেল। ঠক ঠক শব্দের সঙ্গে গয়নার ঝমঝম। ঠিক মনে হলো শব্দটা যেন নদীর ঘাটের থেকে ওপরে উঠে আসছে। তখন নদীর জল আর রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ তার দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখবার চেষ্টা করতে লাগলো। তার হৃদয় উৎফুল্ল, তার দৃষ্টি ব্যগ্র, কিন্তু ক্রমশই তারা ব্যথিত হয়ে উঠল, কেননা কিছুই দেখা গেল না। দেখবার চেষ্টা যতই একান্ত বেড়ে উঠল, অন্ধকার যেন তত আরো বেশি ঘনীভূত, জগৎ যেন ততই ছায়ার মতো হয়ে গেল। প্রকৃতি নিশীথ রাতে তার নিজের মৃত্যু নিকেতনের জানলায় হঠাৎ অতিথি সমাগম দেখে খুব তাড়াতাড়ি আরো একটা ভারী পর্দা যেন বেশি করে ফেলে দিল। শব্দটা ক্রমে ঘাটের সবচেয়ে উপরের সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে থামলো। দেউড়ি বন্ধ করে দিয়ে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার উপরে ঠক ঠক ঝমঝম ঘা পড়তে লাগলো, যেন অলংকারের সঙ্গে একটা শক্ত জিনিস দরজার উপরে বারবার এসে পড়ছে। ফণিভূষণ আর স্থির থাকতে পারল না। সমস্ত ঘরের আলো নেভানো, তবু সেই অন্ধকারের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওই বন্ধ দরজার কাছে এসে উপস্থিত হলো। বাইরে থেকে দরজা তালা বন্ধ ছিল। ফণিভূষণ দু হাতে করে সেই দরজায় নাড়া দিতেই তার হাতের নাড়াতে তারা সশব্দে চমকে চমকে যেন জেগে উঠল। তারা দেখতে পেল ফণিভূষণ ঘুমের ঘোরেই যেন ওপর থেকে নিচে নেমে এসেছে। তার সারা শরীর ঘামে ভেজা, তার হাত পা বরফের মতো ঠান্ডা, তার হৃৎপিণ্ড যে কোনো মুহূর্তে
প্রদীপ যেমন নেববার আগে তপ করে জ্বলে ওঠে, ঠিক সেইভাবেই যেন তপ 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 করছে। স্বপ্ন ভেঙে ফণিভূষণ দেখল বাইরে আর কোনো শব্দ নেই, আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর ঝরঝর শব্দে পড়ে চলেছে। যদিও ব্যাপারটা সমস্তটাই স্বপ্ন, কিন্তু এতটা ভীষণ তার কাছের, যেন চোখের সামনে দেখা, এতটাই সত্যের মতো যে ফণিভূষণের মনে হলো যেন অতি অল্পের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সাফল্য দেখা থেকে বঞ্চিত হলো। সেই অবিরাম বৃষ্টির শব্দ তাকে বলতে লাগলো, এই জাগরণই স্বপ্ন, এই জগৎই মিথ্যা। তার পরদিনেও যাত্রা ছিল, দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, দারোয়ান দারোয়ান, আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে, দেউড়ির দরজা সমস্ত রাত, সমস্ত রাত। কিন্তু বাবু, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা ধরনের লোকজন এসেছে, দরজা এভাবে সারা রাত খোলা রাখতে তো আমার অত সাহস হয় না। ঠিক আছে, তবে আমি সারা রাত্রির হাজির থেকে জেগে থেকে পাহারা দেব। না 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 না, সে হবে না, তোমাকে যেতে হবে, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে, যেতেই হবে তোমাকে। দারোয়ান তো তার মনিবের এহেন আচরণ দেখে আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলায় আবারও প্রদীপ নিভিয়ে ফণিভূষণ তার শোবার ঘরের সেই জানলায় এসে বসল। আকাশে ঘন মেঘ, যে কোনো মুহূর্তে মেঘ ভেঙে যেন বৃষ্টি নামবে। চারিদিকে কোন একটা অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ওদিকে ব্যাঙের দল অবিশ্রান্ত ডেকে চলেছে। দূর থেকে ভেসে আসা যাত্রা গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতাকে ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস যেন ছড়িয়ে যাচ্ছিল। অনেক রাতের অন্ধকারের ওপরে যেন আরো একটা কিসের অন্ধকার চুপি চুপি এসে পড়ল। বোঝা গেল এইবার সময় হয়েছে। ঠিক আগের দিনের মতোই নদীর ঘাটে একটা ঠক ঠক আর ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে দৃষ্টি ফেরালো না। তার ভয় হলো পাছে তার নিজের এত অধীর ইচ্ছে আর অশান্ত চেষ্টায় তার সমস্ত ইচ্ছে, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে প্রবলভাবে নিজের মনকে দমন করতে চেষ্টা করল, একেবারে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই সিঞ্জিত শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে দরজা খোলা পেয়ে খোলা দরজা দিয়ে প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে সে শব্দ ওপরে উঠছে। ফণিভূষণ যেন নিজেকে আর আটকে রাখতে পারছে না। তার বুক তুফানে পড়া ডিঙির মতো আছাড় খেতে লাগলো। তার নিঃশ্বাস যেন আটকে যাবার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ এবার বারান্দা দিয়ে ক্রমে ক্রমে ঘরের কাছে এগিয়ে আসছে। একেবারে ঠিক সেই শোবার ঘরের দরজার কাছে এসে খটখট আর ঝমঝম থেমে গেল। কেবল চৌকাঠটা পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, অমনি তার যেন বাহ্যিক জ্ঞান ফিরে এলো। সে যেন জেগে উঠল, দেখলো তার সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের সার্সিগুলো পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। ফণিভূষণ নিজের কপালে সপাটে আঘাত করল, বারবার কপাল চাপড়াতে লাগলো।
পরদিন মেলা ভেঙে গেছে, যত দোকানি যাত্রার দল সব চলে গেছে। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যের পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা ভাবলে যে বাবু তান্ত্রিক মতে কোন একটা সাধনে বোধহয় নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন মশাই উপোস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধ্যেবেলা আবার এসে বসল ফণিভূষণ সেই জানলার কাছে। সেদিন আকাশে টুকরো টুকরো মেঘ ছিল না। নির্মল বাতাসের মধ্যে দিয়ে আকাশের তারাগুলোকে খুব উজ্জ্বল নয়, মিটমিট করতেই দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষের দশমীর চাঁদ উঠতে তখনও অনেক দেরি। মেলা শেষ হয়ে গেছে, আজ এই পরিপূর্ণ নদীতে আর কোনো নৌকোও ছিল না। আর উৎসবের জাগরণে ক্লান্ত গ্রাম দুরাত্রি জেগে থাকার পর আজ একেবারে গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসে চৌকির পিঠের ওপর মাথা ঊর্ধ্বমুখ করে তারা দেখছিল। ভাবছিল একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধ্যেবেলায় গোলদিঘির ঘাসের ওপরে চিত হয়ে হাতের ওপর মাথায় রেখে ওই অনন্তকালের তারাগুলোর দিকে চেয়ে থাকত, আর তার মনে পড়তো সেই নদী কূলবর্তী শ্বশুর বাড়ির একটা বিরল কক্ষে চতুর্দশী মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানা। তখন সেই বিরহ কি সুমধুর, তখনকার সেই তারাগুলোর আলোক স্পন্দন হৃদয়ের যৌবনের স্পন্দনের সঙ্গে কি বিচিত্র বসন্ত রাগেন যতিতালাভ্যাং বেজে বেজে উঠতে। আজ সেই একই তারা আগুন দিয়ে আকাশে মোহাম্মদগড়ের শ্লোক কটা লিখে রেখেছে। বলছে, সংসার ভয়ম অতীব বিচিত্র। দেখতে দেখতে তারাগুলো সমস্ত মিলিয়ে গেল, যেন আকাশ থেকে একখানা অন্ধকার নেমে আর পৃথিবী থেকে একখানা অন্ধকার উঠে চোখের ওপরকার আর নিচেকার পল্লবের মতো একত্রে এসে মিলে গেল। আজ ফণিভূষণের মন শান্ত। সে নিশ্চিত জানত আজ তার অভীষ্ট সিদ্ধ হবেই। সাধকের কাছে মৃত্যু তার আপন রহস্য উদ্ঘাটন করে দেবে। ঠিক আগের রাত্রির মতো আবারও সেই ঠক ঠক ঝমঝম শব্দ নদীর জলের মধ্য থেকে ঘাটের সিঁড়ির ওপর উঠল। ফণিভূষণ তার দুচক্ষু বুঝে যেন স্থির দৃঢ় চিত্তে একেবারে ধ্যানাসনে বসল। সে শব্দ দেউড়ির মধ্যে প্রবেশ করল। দেউড়িতে কোনো দ্বারই নেই। সে শব্দ জনশূন্য অন্তঃপুরে গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। সে শব্দ দীর্ঘ বারান্দা পেরোলো, শোবার ঘরের দরজার সামনে এসে থামলো ক্ষণকালের জন্য। ফণিভূষণের হৃদয় ব্যাকুল, সর্বাঙ্গ কণ্টকিত, কিন্তু আজ সে চোখ খুলল না, কিছুতেই চোখ খুলল না ফণিভূষণ। শব্দ চৌকাঠ পেরিয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দীপ রাখা, টিপাইয়ের ধারে যেখানে পানের বাটায় শুকনো পান, সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের একেবারে কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল, দেখল দশমীর চন্দ্রালোক এসে পড়েছে ঘরের মধ্যে, আর ঠিক তার চোখের সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। সে কঙ্কালের 8 আঙুলে আংটি, তার হাতের পাতায় রতন চক্র, হাতে বালা, তার বাহুতে বাজু বন্ধ, গলায় কণ্ঠী, মাথায় সিঁথি, তার আপাদ মস্তকে অস্থিতে অস্থিতে এক একটা আভরণ সোনায় হিরে ঝকঝক করছে, ঝকঝক করছে। অলঙ্কারগুলো ঢিলে ঢিলে টলটল করছে, কিন্তু অঙ্গ থেকে কেউ খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর,
তার ওই হাড় সর্বস্ব মুখের মধ্যে দুটো চোখ কিন্তু সজীব, সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পক্ষ, সেই ঘন দীর্ঘ চোখের পাতা, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ থেকে 18 বছর আগে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে দুটো আয়ত সুন্দর কালো কালো ঢলঢল চোখ প্রথম দেখেছিল শুভ দৃষ্টিতে, সেই দুটো চোখই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে সে আবারও দেখল। আবার দেখে ফণিভূষণের সমস্ত শরীরের রক্ত একেবারে হিম হয়ে এলো। প্রাণপণে দু চোখ সে বুঝতে চেষ্টা করলো, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো নির্নিমেষ চেয়ে রইল, নির্নিমেষ, পলক পড়ে না। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে আঙুলের ভাষায় সংকেতে তাকে ডাকল। তার 4 আঙুলের হাড়ে হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ হতভম্বের মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল এগিয়ে চলল দরজার দিকে। হাড়েতে হাড়েতে গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগলো। ফণিভূষণ কেমন যেন দড়িতে বাঁধা পুতুলের মতো তার সঙ্গে পেছু পেছু চলল। সে কঙ্কাল বারান্দা পেরোলো। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খট খট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে গিয়ে নামলো। নিচেকার বারান্দা পার হয়ে জনশূন্য নিষ্প্রদীপ দেউড়িতে প্রবেশ করলো। তারপর দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বেরিয়ে পড়লো। খোয়াগুলো সেই হাড়ের আঘাতে কিরম যেন কড় 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 করে আওয়াজ করতে লাগলো। ক্ষীণ জ্যোৎস্না অত ঘন ডালপালার মধ্যে আটকে গিয়ে কোথাও যেন বেরোনোর পথ খুঁজে পাচ্ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে ফণিভূষণ আর সেই কঙ্কাল এসে উপস্থিত হলো নদীর ঘাটে। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ বেয়ে অলঙ্কৃত কঙ্কাল তার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করে এক পা নামতে লাগলো। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত, জলের উপর জ্যোৎস্নার একটা দীর্ঘ রেখা ঝিপঝিপ ঝিপঝিপ করছে। কঙ্কাল নদীতে নামলো। তাকে অনুসরণ করে ফণিভূষণ পা দিল জলে। জল স্পর্শ করা মাত্রই তন্দ্রা ছুটে গেল ফণিভূষণে। তখন তার সামনে আর কেউ নেই, কোনো পথপ্রদর্শক নেই, কেউ নেই। শুধু নদীর ওপর পারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, আর তাদের মাথার উপর খণ্ড চাঁদ শান্ত অবাক হয়ে চেয়ে আছে। বারবার সমস্ত শরীরে ফণিভূষণ শিউরে শিউরে উঠল, কিন্তু তবু টলমল পায়ে সে এগোতে এগোতে স্রোতের মধ্যেই পড়ল। ফণিভূষণ সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার শরীরের কোনো বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে এসে পরক্ষণেই অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হয়ে গেল ফণিভূষণ। নিমগ্ন হয়ে গেল, নিমগ্ন। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। থামবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সমস্ত কিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটাও কথা বললাম না, এবং ওই নিশ্চিম অন্ধকারে তিনিও আমার মুখের ভাব কিছুই দেখতে পেলেন না। মশাই, ও মশাই, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন না? আপনি এই গল্প বিশ্বাস করেন না? না, আমিও করি না।
কেন করি না তার একটা যুক্তি আমি দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথমত প্রকৃতি ঠাকুরানী তো আর উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ, বিস্তর। দ্বিতীয়ত আমি বলি, আমারই নাম শ্রীযুক্ত ফণীভূষণ সাহা। স্কুলমাস্টার এ কথা শুনে কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, ও হ্যাঁ, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি ছিল? আমার স্ত্রীর নাম নৃত্যকালী। হ্যাঁ হ্যাঁ, নৃত্যকালী। উফ, শেষ লগ্নে এসে গল্পটা হঠাৎই যেন কিরকম সব উলট পালট করে দেয়, তাই না? আমি আজ প্রায় একাই শোনালাম তোমাদের মণিহারা, শুধু ক্ষণিকের জন্য মণিমালিকা হয়ে এসেছিল তুহিনা দত্ত। সাউন্ড এফেক্টস আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে মণিমালার রহস্য আরো ঘন করে দিয়েছে রাজা সেনগুপ্ত। শোনো, সময়টা আজও এমন দাঁড়ালো, লটারি রেজাল্ট বলারও ফুরসত নেই গো। মৃত্যুশীতল বন্ধু আর শনাক্তকরণ দুটো লটারি পেন্ডিং রইল। আর তোমাদের পাঠানো দারুণ দারুণ ইমেল থেকেও পড়বো যে না, সেটাও আজকে হবে না। তবে না, এটা একদম মাস্ট, পরের সপ্তাহে এই সমস্ত পেন্ডিং ইস্যুগুলোকে রিজলভ করা হবেই। চলো বরং বলে দিই আজকের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্পে স্কুল মাস্টারের নাম কি? খুব সোজা প্রশ্ন, চটপট কম্পোজ করে ফেলো আর লিখে ফেলো কেমন লাগলো তোমাদের মণিমালা, আর পাঠিয়ে দাও। কি ইমেল আইডিটা মনে আছে তো? sotinath.raja@gmail.com। আর সঙ্গে সেল নাম্বারটাও অবশ্যই দেবে, কেমন? চাইলে চিঠিও পাঠাতে পারো। ঠিকানা 44 পার্ক স্ট্রিট, 9th ফ্লোর, কলকাতা 16। অপেক্ষায় রইলাম কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও এইরকমই শিহরণ জাগানো গা ছমছমে গল্প শোনাবো তোমাদের সবাইকে। আবার রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM-এ আসছি আমি, সতীনাথ।